তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর এই গরমে কে কীভাবে কাটাচ্ছ গরমের দিনগুলো আমাকে প্লিজ কমেন্ট করে একটু জানিও। আর সকাল থেকে কোনো ব্লগ স্টার্ট করিনি, ইচ্ছাও ছিল না আজকে ব্লগ স্টার্ট করার। হঠাৎ করে না, এখন মনে পড়লো যে দীঘার একটা ব্রাইড সাজানোর আছে, তো আমাদের পাড়াতেই, তো সেখানে যাব এখন। পাশের বাড়ি 2-3টে বাড়ি পরেই একটা ভাইয়ের বিয়ের আর কি রিসেপশন আজকে, তো সেখানে দীঘা সাজাতে যাবে আর আমি যাব দীঘার সঙ্গে। আগে পরে যেরকম যেতাম ঠিক সেরকমই যাব। তো এখন দীঘার সব কিছু গোছগাছ হয়ে গেছে, যেহেতু আমাদের বাড়ির কাছেই, তো 2-3টে বাড়ি পরে 1 মিনিটও লাগে না হেঁটে যেতে। তো এই কারণে আর আগে থেকে তেমনভাবে আর কি রেডি হয়ে বেরোয়নি। এখন ওই 3টের মতন বাজে, তো এখন দীঘার সব গোছগাছ করা হয়ে গেছে, যে সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা যাব। তো এখন গিয়ে শুধু আমি জামাটা চেঞ্জ করবো, তারপরেই চলে যাবো ওই বাড়িতে। দীঘার জামাটামাও চেঞ্জ হয়ে গেছে, তো আমি এতক্ষণ ভিডিও এডিট করছিলাম বলে আমার একটু লেট হলো। তো চলো একবারে জামা কাপড় পরে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা পুরো রেডি হয়ে গেছি, আর এই যে হাতে ব্যাগ নিয়ে নিয়েছি। আজকে তো খুব অনেকটা দূরে না, কাছেই, তাই হ্যাঁ তেমনভাবে কিছু আর কি বড় বেডিং করে নিইনি, ছোট্টখাটো জিনিসে করে নিয়ে যাচ্ছি। দীঘার কাছেও একটা ব্যাগ আছে, তো ওই যে দীঘা আগে থেকে এসে দাঁড়িয়ে আছে, কাকিমার সঙ্গে গল্প করছে আর আমি রাস্তা দিয়ে হেঁটে এসেছি। তো চলো, ওই বাড়ি যেতে যেতে কথা হচ্ছে, গান শুনতে পাচ্ছ হয়তো। তো এই যে দীঘা তো এখানে কাকিমার সঙ্গে গল্প করছিল, আর বাদ বাকি মেকআপের জিনিস আমার কাছে, দীঘার কাছে শুধু প্লেটগুলো ছিল। আর কাকিমা হাতে বাটি ছিল, কাকিমা বলছিল যে আমাকে এই বাটিতে করে তোরা দুগুণে একটু মেকআপ দিয়ে যা, আমি তাহলে রাত্রে সেজে গুজে বিয়ে বাড়িতে যেতে পারবো। সেই কথা শুনে আমি আর দীঘা হাসতে হাসতে আসছিলাম। এবার একটু রাস্তার সামনে গেলাম, তারপরে দেখতে পেলাম যে আমাদের বাড়ির থেকে নামার যে রাস্তাটা, সেই রাস্তাটার মাঝখানটা না একটু ভেঙে গেছিলো। সেই রাস্তাটা আজকে ঠিক করতে চলে এসেছে হঠাৎ করে। আর ওদিকে বাবা কিন্তু সকালে জমিতে গেছিলো, তো আসার পথে বাবা এটা দেখলো, দেখেই দাঁড়িয়ে পড়লো। বাবার তো এই সমস্ত জিনিস দেখলে একদম সহ্য হয় না, ভাবে যে কিভাবে আর কি ভালো হবে পাড়াটা গ্রামটা কোনটা কি হচ্ছে। তো এই কারণে রাস্তার ওখানে দাঁড়িয়ে পড়লো, দেখছিল যে রাস্তাটা ঠিকঠাক হচ্ছে কিনা। তারপরে আমরা বলতে দীঘা আর আমি আবার বাবার কাছে দৌড়িয়ে গেলাম। দীঘা তো বাবাকে দেখে একদম দৌড় দিয়ে গেল, কিন্তু বাবা তো একদম ওকে পাত্তাই দিল না, বাবা সোজা বাড়িতেই চলে যাচ্ছিল। কিন্তু না, বাবার সঙ্গে আগে কথা হয়েছে আমাদের। তো বাবা জমি থেকে এসেছে অনেক দূরের থেকে, তো বাড়িতে গিয়ে রেস্ট নেবে, তো তার জন্য তাড়াতাড়ি চলে গেল। আর আমরা একটু দাঁড়িয়ে দুগুনে দেখলাম রাস্তাটা ঢালাই হচ্ছে, যেখানে ভেঙে গেছিলো, তো সেইখানটা দেখলাম। তারপরে হচ্ছে আমরা এবার ফাইনালি চলে এসেছি বিয়ে বাড়িতে। এবার গুটি গুটি পায়ে দু বোনে মিলে এগিয়ে যাচ্ছি বিয়ে বাড়ির দিকে। আর দীঘা গেটের সামনে গিয়ে একটু ঘোরাঘুরি করছে, তোমরা দেখে বুঝতেই পারছো, ও তো মহা আনন্দে আছে মনে হচ্ছে এরকম। তো যাই হোক, আমিও এবার এই যে ব্যাগ হাতে নিয়ে, আর দীঘাও ব্যাগ হাতে নিয়ে ঢুকে গেলাম বিয়ে বাড়িতে। এবার বিয়ে বাড়িতে ঢুকতেই সবার প্রথমে দেখলাম রান্নাবান্না চলছে, আর সব পাড়ার কাকিমা জেঠিমারা মিলে, বৌদিরা মিলে সবজি কাটাকাটি হচ্ছে, যেটা হয়ে থাকে গ্রামের আর কি। বাড়ি বিয়ে টিয়ে হলে, বিয়ের অনুষ্ঠান কিংবা যে কোনো অনুষ্ঠান হলে যেরকম হয়, দুপুরবেলা সবাই মিলে আর কি তরকারি টরকারি কাটা হয়, এখানেও সেরকম হচ্ছিলো। আর এটা হয়তো বইয়ের স্টেজ, এখানে হয়তো বসবে, হয়তো কি ওটাই স্টেজ, ওখানেই বসবে, সাজিয়ে গুজিয়ে বিকেলবেলা আর কি সন্ধ্যার সময় বসানো হবে। তারপরে ফাইনালি এই যে ঘরে চলে যাচ্ছি আমরা, যেখানে আমাদের ব্রাইড আছে, তো সেখানে যাব এবার। তারপরে আমি আমার নিজেকেও একটু দেখিয়ে নিলাম, এদিকে ক্যামেরা করতে গিয়ে না আমার নিজেকেই আমাকে কখনো দেখানো হয় না, তাই ভাবলাম আমার নিজেকেও আমি একটু দেখিয়ে দিই। তারপরে এই যে ঘরে চলে আসলাম, এসে দেখলাম ব্রাইড বসে আছে। তারপরে এই রুমে দেখলাম আমার মা বসে আছে, যেহেতু আমাদের পাড়ার বিয়ে, তো মা অবশ্যই তো এখানে আসবে, তো মা এসে আর কি দেখাশোনা করছিল, কথাবার্তা বলছিল সবার সঙ্গে। তারপরে আমাদের ব্রাইড দেখো কতটা টুকটুকে ব্রাইড এখানে বসে আছে। তো ফার্স্টে একটু আমরা কথাবার্তা বলে নিচ্ছি। আর এটা হচ্ছে এই বাড়ির ছোট বউ, আর ওটা হচ্ছে বড় বউ, ছোট বউয়ের আগে বিয়ে হয়ে গেছে। শরীর ভালো না। আমরা সাথে সে বসে আছি, আমি আর টিকা এখন। আর যে ব্রাইড, সে মুখ টুক ধুতে গেল, মানে ফ্রেশ হতে গেল। সঙ্গে ব্রাইডের যা ছোটটা, মানে ওরা দুজাই সাজবে, তো দুজনকেই টিকা সাজাবো। আজকে আমরা এই ব্যাগ নিয়ে আসছি কারণ বাড়ির কাছে তো সব জিনিস আনিনি, লাইটও আনিনি, লাইট ঠিকঠাক আছে মোটামুটি, এখানে হয়ে যাবে।
কারণ লাইটটা আমরা সব জায়গায় সঙ্গে করে এই কারণেই নিয়ে যাই, কোনখানে কি লাইটের অবস্থা থাকবে সেটা তো যাই না। কোনো জায়গায় হয়তো লাইটের ব্যবস্থা খুব ভালো থাকে, কোথাও লাইটের ব্যবস্থা খুব বাজে থাকে, তখন আমাদের লাইটের প্রয়োজন হয়। তো ও আমাদের ফোন করে বললো যেহেতু বাড়ির পাশেই, বললো যে আমাদের বাড়ি লাইট আছে, তোর কটা লাইট লাগবে লাগিয়ে দেবো। ওই জন্য বুঝতেই পারছো অত বড় লাইট নিয়ে আসা মানে একটা ঝামেলা, বুঝা রাখলাম না। তো চলো ব্রাইট আগে মুখ হাত ধুয়ে আসুক, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। মেকআপের যত জিনিসপত্র আমরা সব কিছু বের করে নিয়েছি। এবার কোনটা দিয়ে কী সাজানো হবে, গোছানো হবে, সেই সমস্ত জিনিস দিকা একদম সুন্দর করে পাট পাট করে রেখে দিয়েছে। আর দিকা এবার মেকআপ শুরুও করে দিয়েছে। তো বন্ধুরা অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি। আর দেখে কি বুঝতে পারছো তোমরা কোনো জিনিস? হ্যাঁ আমি বলছি, দেখো ব্রাইডকে বসে বসে হাওয়া করছি পাখা দিয়ে, তালের পাখা দিয়ে, কারণ লাইন নেই, জেনারেটর আছে সেটাও প্রচুর পরিমাণে ডিস্টার্ব দিচ্ছে। তাই একটা টর্চ জ্বালিয়ে এখন আমাদের কাজ করতে হচ্ছে। বলো তো কী অবস্থা এত গরমে। আর যাই না, আজকে হয়তো আমাদের এটা শাস্তি হিসাবে আমরা আর কি গ্রহণ করলাম। 1 ঘন্টা ধরে এরকম অবস্থায় কাজবাজ করছি আমরা। তো চলো পরের আপডেট দিচ্ছি। অলরেডি ব্রাইডের শাড়ি পরানো হয়ে গেছে, ক্রিম পার্ট চুলে হয়নি কারণ লাইনে ডিস্টার্ব করছে এই কারণে। আর মেকআপ শুরু হয়ে গেছে দিকার। চলো পরে আবার কথা হচ্ছে। তো দিকা অলরেডি কাজ শুরু করে দিয়েছে আর এখন হচ্ছে লাইনটা আসলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে খুব ভালো করে ভিডিওটা শেয়ার করি। দেখো শাড়িটা পরানো হয়ে গেছে। তো চলো পরে আবার কথা হচ্ছে। ওদিকে মেইন যে ব্রাইড তাকে তো সাজানো চলছে, তার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এদিকে আগেই বললাম ছোট বউটাও সাজবে, তাই ওকে আমি সুন্দর করে শাড়িটারি পরিয়ে দিয়েছি, কিন্তু ওর মুখের মেকআপ কিছুই শুরু হয়নি। আর এখানে কিন্তু ব্রাইডের এখনও চুলটা করা হয়নি, কারণ আমরা এখানে আজকে সাজাতে এসে খুব বিপদেই পড়ে গেছি বলতে পারো। কারণ হচ্ছে এখানে আজকে লাইন তো এমনি গরমে খুব লোডশেডিং দেয় দিনের বেলা, সবাই জানো কম বেশি। তারপরে এতটাই প্রবলেম দিচ্ছিল লাইনে, আমরা তো সাজাতেই পারছিলাম না, এতটা অসুবিধা হচ্ছিল। এদিকে জেনারেটরও নিয়ে এসেছিলো একটা, তো সেই জেনারেটরটাও খুব বাজে ছিল, মানে ওটাও ঠিকঠাক করে সাপ্লাই দিচ্ছিল না। আর বাইরে আবার ড্যাক ট্যাক চলছিল, কিন্তু ভিতরে আর কি লাইনটা ঠিকঠাক করে আসছিল না। এই কারণে আমাদের আরও প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বলতে পারো লেট হয়ে গেছে সাজাতে সাজাতে। তো যাই হোক ফাইনালি এটা আমাদের ব্রাইড তো রিসেপশনের লুক, এটা পুরো একদম রেডি হয়ে গেছে সাজানো। দিকা আবার লাস্টে একটু চেক করে দেখছে কোথায় কি আছে, ঠিকঠাক কি না আছে। তো সেগুলো একটু চেক টেক করে নিল। তারপরে যেটা কাজ দিকার সাজানোর পরে একটু ছবি তুলে নেওয়া, তো দিকা সেটাই করছিল। আর ব্রাইডকে কিন্তু সাজানোর পরে খুবই সুন্দর লাগছিল। তোমার সেজে কেমন লাগলো আমাদের কাছে? কেন লাগছে আমি নিজেও জানি না। আমি এখন এডিট করতে গিয়ে দেখছি যে মানে সাজানোটা যতটা সুন্দর হয়েছিল, যেমন লাগছিল রিয়েল, কিন্তু এখানে না সেরকম লাগছে না ক্যামেরায়, কেন আমি জানি না। তো তো খুবই আর কি সেজে খুব ওর পছন্দ হয়েছে ও বলছিল। তো কতটা বুঝতে পেরেছে তোমরা আমি জানি না, একটু লজ্জাও পাচ্ছিল। তারপরে এই যে এখানে ছোট বউটাকেও সাজানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর ওখানে হচ্ছে বেলি ফুলের চেন ছিল, আমি কয়েকটা রজনীগন্ধা মিলে আর কি ওর মাথায় সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি, কিন্তু ওই যে আমাদের টাইমটা লস হয়ে গেছে, যেহেতু কারেন্ট ছিল না এই কারণে, তাই সবাই বলছিল তাড়াহুড়ো করে একটু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, যেমনটা হয় প্রত্যেকটা ব্রাইডের বাড়িতে গেলেই একটু লেট হলেই তো বুঝতেই পারছো তোমরা। আর এখানে তারপরে সবশেষে এর চুলগুলো একটু সাইডে, ওর খুব ইচ্ছা ছিল কোকড়া কোকড়া করার, তাই বারবার বলছিল দিদি আমার চুলগুলো একটু কোকড়া করে দেবে। তো ওকে ও করে দেওয়া হলো। ফাইনালি আমরা এবার বাড়িতে যাব। আর আমি তো বাইরে এসে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, দীঘাকে ডাকছিলাম তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। তো আমাদের কাজ কমপ্লিট, এবার আমরা বাড়িতে চলে যাব। তো বন্ধুরা তোমরা দেখেছিলে ওই বাড়িতে আর কি সাজাতে গেছিলাম, তো ওখান থেকে সাজিয়ে এসে, যেহেতু আমাদের 2-3টে বাড়ি পরেই, তোমাদের আগেই বললাম, তো ওখান থেকে সাজিয়ে এসে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে, তারপরে একটু গা হাত মুখ ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে জামাটাকে চেঞ্জ করে নিয়ে আবার রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের সকলের ইনভাইট আছে ওই বাড়িতে। তো আমরা এখন যাব সবাই মিলে। তো সবাই রেডি হয়ে নিয়েছে, আমিও রেডি হয়ে নিয়েছি। আর এই যে দিকাও রেডি হয়ে নিয়েছে, মা বাবা দাদা বৌদি সবাই যাচ্ছি, তো মেজদিও আছে। তো চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে।
আর এখানে দেখো আমার ছোট পিসি, এটা এটা আমার নিজের ছোট পিসি। তো পিসি এসেছে বেশ কয়েকদিন, এখানে তো থাকে না সেইভাবে, আর তোমাদের সঙ্গে দেখা দেখা করানো হয় না। তো পিসি থাকে গুয়াহাটিতে, পিসির ওখানে বাড়ি আছে, তো এখানেও বাড়ি আছে। তো পিসি এখানে এসেছে সপ্তাহখানিক হলো, তো আমাদের বাড়ি এখনও আসেনি। তাই পুচকু বাবাকে দেখতে আসলো, আর পুচকু বাবাকে অনেকটা আদর করলো, আমাদের সবার সঙ্গে অনেকটা গল্প করলো। কিন্তু পিসি এখন রাত্রে চলে যাচ্ছে পিসির শ্বশুর বাড়িতে। পিসি আসে ঠিকই, কিন্তু এখন আর থাকে না। আগে এসে থাকতো বাড়িতে, এখন আর শ্বশুর বাড়িতেই থাকে। ওই আসে, ঘুরে ফিরে সবার সঙ্গে কথা বলে দেখা করে তারপরে চলে যায় বাড়িতে। তো তেমনই পিসি এখন আবার চলে গেল বাড়িতে, আবার আসবে, যে কয়েকদিন থাকবে এখানে, এসে সবার সঙ্গে দেখা করবে। তো তারপরে আমরা সবাই মিলে এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। আর আমাদের এই বিয়ে বাড়িতে সবারই ইনভাইট ছিল, তাই সকলে মিলে রেডি হয়ে চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। আর সবাই মিলে একসঙ্গে কোথাও যাওয়ার মজাটাই, আনন্দটাই আলাদা। তো অনেক দিন পরে সবাই মিলে আবার একসঙ্গে কোনো আর কি নিমন্ত্রণ বাড়ি যেটাকে বলে আমাদের গ্রামে, তো সেই জায়গায় যাচ্ছি। বুঝতে পারছো, ফিলটাই আলাদা হচ্ছে ভিতর থেকে। আর এদিকে সোনাই তো ওর ভাইকে কোলে নিয়ে আসছে। আর আমার পুচকু বাবাই প্রথমবার কোনো বিয়ে বাড়িতে যাচ্ছে বিয়ের অনুষ্ঠান দেখতে। খেতে তো পারবে না, বিয়ের অনুষ্ঠান দেখতে যাচ্ছে। ওকেও টুকটুক করে এদিক ওদিক কোনো অনুষ্ঠান হলে, আমরা কাছে কাছে হলে চেষ্টা করছি যে একটু একটু নিয়ে যাওয়ার, কারণ এখন তো একটু বড় হচ্ছে না। তো আমাদেরও ভালো লাগে পুচকু বাবা গেলে। আর এখানে দেখো বড় জেঠু আর বড় জেঠিমাও চলে এসেছে, আর আমরা সবাই এইবার আবার বিয়ে বাড়িতে চলে আসলাম। আর এখানে এসে দেখলাম বউয়ের মানে বউ ভাত হচ্ছে, তো বউয়ের ফটোশ্যুট চলছে এখানে। তো ক্যামেরাম্যানরা দেখাচ্ছিল, দেখলাম যে এই অ্যাঙ্গেলে দাঁড়াও, এই অ্যাঙ্গেলে যেরকমটা হয়ে থাকে সব বিয়ে বাড়িতে, সব মানে যে বউ থাকে কি কোণে থাকে, সবাইকে যেভাবে ছবি টবি তোলানো হয়। তো যাই হোক, তারপরে এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম। আর এখানে এসে দেখলাম আমার ছোটো ননদ আর ননদের মেয়েরা আসছে, তো ওদের সঙ্গে একটু গল্প করলাম, দেখা করলাম, সবাই মিলে একটু সেলফি নিলাম। সেই সেলফির মুহূর্তটা একটু ভিডিওতেও আর কি করে নিলাম। আর এদিকে আমার ননদের কোলে আমার পুচকু বাবা উঠেছে, দেখো একদম মনে হচ্ছে ওরই বাচ্চা। ও যেরকম সাদা, আমাদের পুচকু বাবা ওরকম সাদা হয়ে গেছে। তো সেটাই বলা বলি করছিলাম। তারপরে বিয়ে বাড়িতে এসেছে আর সবাই নাচকোচ হবে না, এটা কি হতে পারে। তো কন্যাযাত্রীরা এসেছিল, আর বাড়িরও আর কি যারা আর কি সেজেছে গুজেছে সবাই মিলেই দেখো এখানে যেটাকে বলে গ্রামের ভাষায় ধামাকা ড্যান্স, তো সেটাই চলছিল। যদিও মিউজিকটা আমি তোমাদের দিতে পারছি না, মিউজিকটা দিয়ে গানটা দিলে হয়তো নাচটা স্লো মোশন করে দিলে হয়তো খুবই ভালো লাগতো, কিন্তু সেটা দুঃখের বিষয়, দিতে পারছি না। ওইটা পুরো একদম যদি আমি A to Z করে দিতে যাই তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, সেই ভিডিওটা তোমরা দেখতে পছন্দ করবে না। তো এসে বউয়ের সঙ্গে দেখা টাকা করে তারপরে সবাই নাচানাচি করছিল, আর আমরা সকলে মিলে চলে আসলাম এখানে নাচ দেখতে। আর আমার এই বৌদিটা যা সুন্দর নাচ করছিল না, সত্যি খুবই সুন্দর নাচ করছিল। ওনার নাচটা আমি দেখাচ্ছি, কিন্তু গানটা আমি পুরো দিয়ে যদি দিতে পারতাম তাহলে তো দেখতেই পারতে তোমরা কতটা সুন্দর নাচ করেছে। হয়তো আমার ফেসবুকে যে যে আছো দেখবা বৌদির একটা নাচ আমি শর্ট ভিডিও করে দিয়েছি। তারপরে আমরা এখানে তিন বোনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছিলাম, সবার কে কীভাবে নাচ করছে না করছে সবাই মিলে আর কি দেখছিলাম, দেখে বেশ ভালোই লাগছিলো। আর এখানে দেখো আমাদের রাজাবাবু আর আমার বাবা বসে আছে। রাজাবাবু কেন বললাম জানো তো, আমার বাবা আমার পুচকু বাবাকে বলে আমার রাজাবাবু, এটা তাই আমি আজকে বলে দিলাম যে আমাদের রাজাবাবু। আর মা ওখানে বসে আছে, আর বাবা পুচকু বাবাকে নিয়ে বসেছিল। আর এই মুহূর্তটা আমি একদম মিস করতে চাইছিলাম না, তাই আমি একটু ভিডিও করে নিলাম। ওদিকে দিকাও কিছু ছবি করে নিল। পুচকু বাবা দেখো লোকজন দেখেও ভাবছে এটা কি হলো, কোথায় এসেছি। তারপরে দিকা চলে আসলো এখানে একটু বউয়ের সঙ্গে সেলফি নেওয়ার জন্য, তখন ওর ছবি তোলা হয়নি তাই। আর তারপরে আমরা চলে আসলাম খাওয়ার প্যান্ডেলের কাছে, লাইনে দাঁড়িয়েছি যেরকমটা গ্রামে হয়, যে প্যান্ডেল করলে পারে ওই সামনে গিয়ে একটু দাঁড়িয়ে থাকতেই হয়, না থাকলে সিট পাওয়া যায় না। তো সবাই কম বেশি জানো গ্রামের বিয়ে এরকম একটু হয়। আর দীঘা বলছিল আমার প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, তাই আমি খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। তারপরে আমরা সিট পেয়ে গেলাম, আর সবাই মিলে এই যে বসে পড়েছি। সবাই মিলে এক টেবিলে তো বসতে পারিনি, যেহেতু আমরা অনেক লোক, তাই সবাই যে যেরকমভাবে পেরেছে সে সেরকমভাবে টেবিলে বসেছে। এই টেবিলে বসেছিলাম আমি, বৌদি, দিকা আর বাবা। তো এখানে আমাকে আর বাবাকে ফ্রাইড রাইস দেওয়া হয়েছে, এখানে বৌদি আর দিকাকে স্যালাড পাঁপড় দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কাছে এখনও ওটা এসে পৌঁছায়নি। তারপরে এই যে মুগ ডাল আর স্যালাড, পাঁপড়, ফ্রাইড রাইস সব কিছুই পাতে পড়ে গেছে। আর খাবারও মানে
আরম্ভ করে দিয়েছি। আর এদিকে বুঝতেই পারছো সাজাতে এসেছিলাম, অনেকটা ধকল গেছে, অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম, তো প্রচুর পরিমাণে খিদেও পেয়ে গেছিলো, তাই আমি আর টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি করে খাওয়া আরম্ভ করে দিয়েছিলাম। ওদিকে দিকা আর বুলটি দিয়ে অন্য একটা টেবিলে বসেছিল, আর সবাই মিলে দেখো কত সুন্দরভাবে বসে খাওয়া দাওয়া হচ্ছে। আর আমরা এখানে বসে খাওয়া দাওয়া করছিলাম, তারপরে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি। খাচ্ছিলাম তার মাঝখানে ভিডিও শেয়ার করছিলাম। ওদিকে আমার ননদ বলছিল এখন একটু খেয়ে নে পরে ভিডিও করিস। আর এদিকে দিকা আমার সঙ্গে দেখো কত দুষ্টুমি করছে, আমাকে পাঁপড় খাইয়ে দিতে চাচ্ছিল। সত্যি কিনা আমি জানি না, তবে আমি জানি এটা আমাকে খাওয়াতে চাচ্ছিল না, শয়তানি করতো আমি খেতে গেলে, এই কারণে আমি আর খেলাম। তারপরে আমাদের পাতে মাংস পড়ে গেছিলো আর দিকা খাচ্ছিল, সেটা আমি দিকাকে দেখাচ্ছিলাম, তুই খা, এবার তোকে আমি ভাইরাল করে দেবো ওই ভিডিওটা করে। তো লজ্জা পাচ্ছিল, তারপরে আবার খাচ্ছিল। মানে অনেক সবাই মিলে একসঙ্গে থাকলে যেটা হয়, সবাই মিলে আনন্দ করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। আর শেষ পাতে পড়ে গেল দই আর মিষ্টি। দই মিষ্টি না হলে তো বিয়েবাড়িতে হয়ই না, তাই না? তো আমি একটা মিষ্টি খাচ্ছিলাম, বলছিলাম প্রথম খাবো না, তারপরে একটা খেয়ে নিলাম। আর এদিকে আমার ভাইপো এসে বলছিল দাও পিসি ভিডিও করে দিই, মানে পাশের বাড়ি একটা ভাইপো। তো তারপরে বলছিল তোমরা একারা একারা মিষ্টি খাচ্ছ, আমাকে দেবে না? তা আমি বলছিলাম বাবা আমি তো খাওয়ার মানুষই পাচ্ছিলাম না, তাহলে তুই খাবি, তোকে খাইয়ে দিই। ও মা, আমি একটা খাইয়ে দিলাম, দীপিকা বললে বাবা আমারটাও খেয়ে নে, আর ও তো টপাটপ করে খেয়ে নিল আর খুব খুশি হয়ে গেল। তারপরে দিকা বলছিল যে আমি একটু নাচ করব, বিয়েবাড়িতে এসেছি, নাচ না করলে মনে হবে না আনন্দ করেছি। তাই দিকা আর নাচতে নেমে গেল, ভাসতে ভাস্তিগুলোকে নিয়ে, ফুচকা ফুচকিগুলোকে নিয়ে। দেখতে পাচ্ছ ওই যে আবার ঘুরে ফিরে সেই একই কথা বলি যে এখানে ভয়েসটাও দিতে পাচ্ছি না আমি, আর নাচগুলোও ঠিকঠাক করে দেখাতে পাচ্ছি না। তাই আমি একটু রিলস বানানোর জন্য ওখানে দাঁড়িয়ে পড়লাম, যেহেতু কেউ ছিল না, ফাঁকা জায়গা ছিল, তাই ভাবলাম যে আমি একটু নেচে খুঁজে রিলস বানিয়ে নিই। কিন্তু রিলস বানাতে গেলাম কিন্তু ঠিকঠাক করে হলো না। তারপরে রাতটা অনেক হয়ে গেছে, তাই আমি ওদেরকে টাটা বাই বাই করে এখন বলছি বাড়িতে চলে যাব, আর আমার ভালো লাগছে না, ওরা থেকে গেল আর আমি বাড়িতে চলে আসলাম। তো বন্ধুরা এখন প্রায় 11:30টার মতন বাজে, আর বিয়েবাড়ি থেকে আমি চলে এসেছি। বোন দিদি দিকা এখনও আছে, ওরা একটু নাচানাচি করছে, যেহেতু আমাদের পাশের বাড়ি, বলতে গেলে দুটো বাড়ি পরে, তো একটা দাদার বিয়ে হচ্ছে, ওই জন্য নাচানাচি করছে, ওরা এখনও আসেনি। আর আমার সত্যি কথা বলতে শরীরটা একদম ভালো লাগছে না, এই কারণে চলে আসলাম আমি। যেহেতু আমরা সাজাতে গেছিলাম আর কি, সেই 3টের সময় সাজাতে গেছিলাম, একভাবে প্রায় 3-4 ঘন্টার বেশি আর কি দাঁড়িয়েছিলাম। তো এখন আর পরে আবার বাড়ি এসে গাটা ধুয়ে টুয়ে গিয়েছি, তো খাওয়া দাওয়া করে এখন আর আমার শরীর সাথ দিচ্ছে না, তাই আমি বাড়িতে চলে আসলাম, এখন আবার চেঞ্জ করব। তো ওরা এখনও নাচানাচি করছে, জানি না কখন আসবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি।